রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল RN রবি, আপনারা জানেন গতকালই তিনি এসেছেন এবং আজকে তিনি শপথ নিলেন। RN রবির সময়কালেই হতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচন। শপথ গ্রহণের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। আর তার মধ্যে RN রবি, রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল, এই শপথ গ্রহণের পরই একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে তিনি বাংলায় সেই পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন, মহান বাংলার সেবা করতে যেন শক্তি দেন, জ্ঞান দেন মা দুর্গা, যাতে নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে পারি। বাংলায় পোস্ট করেছেন, একাধিক মনীষীর নামের উল্লেখও রয়েছে তার এই পোস্টে, যেখানে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে। আজকে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। আমি শুধু কৃষাণু মিত্রকে এবং দর্শকদের স্মরণ করিয়ে দেব, ঠিক 5-6 দিন আগে যখন ধর্ণা চলছে তৃণমূল কংগ্রেসের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রাজ্যপালকে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছিলেন। তিনি বলেছিলেন বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। আজকে মুখ্যমন্ত্রী উপস্থিত শুধু থাকলেন না, তারপরে বাংলায় পোস্ট করে মানুষের সেবা করতে চান বলে উল্লেখ করছেন রাজ্যপাল। আমি বলছি, কোথাও বিজেপির প্যারেড করা ক্যাডার বলে যাকে আক্রমণ করা হয়েছিল, তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং তারপর তার মানুষের সেবা করার জন্য রাজ্যপালের যে পোস্ট, আমি বলছি তৃণমূলের কি মূল্যায়ন বদলেছে নাকি? না, আমাদের মূল্যায়ন হচ্ছে আমরা সংবিধান নিষ্ঠ, সংবিধানে যেটা আছে এখনো অবধি যেটা পরিবর্তন হয়নি, তো সেখানে এই রাজ্যপালই আগামী এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতে এই মুখ্যমন্ত্রীকেই পুনরায় আবার শপথ গ্রহণ করাবেন। তো সুতরাং সেটাও উনি কতটা রাজি, কতটা নিমরাজি হবেন সেটা তো আমরা জানি না, কিন্তু ওনার যা রেকর্ড আছে, যা ট্র্যাক রেকর্ড আছে, তার বেসিসে বলতে পারি যে আমাদের বন্ধু রাজ্য তামিলনাড়ু, সেখানে অত্যন্ত একটা অগণতান্ত্রিক একজন ব্যক্তি হিসেবে, রাজ্যপাল হিসেবে ওনাকে দেখা হয়। তো সুতরাং আমাদের এক্সপেকটেশন একরকম থাকবে, সেটা সংবিধান ন্যায়নিষ্ঠ থাকবে, সংবিধান নিষ্ঠ থাকবে, কিন্তু ইনাদের যে ট্র্যাক রেকর্ড, যে সংবিধান বহির্ভূত কাজ করার যে রেকর্ড, আইন বহির্ভূত কাজ করার যে রেকর্ড, যে লোকভবন, যেটা গভর্নর হাউসকে বিজেপির পার্টি অফিসে পরিণত করার যে ওনাদের ট্র্যাক রেকর্ড, সেইটা তো ট্র্যাক রেকর্ড, তো সেটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, এখন চোখে দেখতে পাচ্ছি না যে রাজভবন থেকে টাকা পয়সার লেনদেন, বিজেপির কর্মীদেরকে ওখান থেকে উৎসাহ যোগানোর বিভিন্ন অস্ত্র ব্যবহার করা, তো সেইগুলো যদি না হয় ভালো, সেটা আমরা কাঙ্ক্ষিত থাকবে, কিন্তু ট্র্যাক রেকর্ডটা তা বলছে। আমি শুধু একটা কথা দর্শকদের মনে করিয়ে দিই, শুধু তথ্যের খাতিরে, সেটা হচ্ছে কৃষাণু মিত্র বলছেন এই রাজ্যপালই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করাবেন। আমি বলছি 2011 শুধু মনে করলে নতুন রাজ্যপাল এসে নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। ফলে কি হবে না হবে সেটা সাধারণ মানুষ সেটা স্থির করবেন। কিন্তু আমি এখানে মনে করিয়ে দেব যে এই ধর্ণা মঞ্চ থেকে 7 তারিখে 7ই মার্চ রাজ্যপাল নাম ঘোষণা হয়েছিল, তারপরে আক্রমণ শানাতে গিয়ে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। ধনকর তাই করেছিলেন, বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো, ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। অজিত পাওয়ার, আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। দেখুন, আমি শুধু একটা কথা বলি যে ইংরেজিতে একটা প্রভাব আছে, সেটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে সকাল সবসময় দিনের পূর্বাভাস হয় না। যখন সিভি আনন্দ বোস এলেন, একেবারে খুব মসৃণ সম্পর্ক ছিল, হাতে খড়ি পর্যন্ত এই মুখ্যমন্ত্রী করিয়েছিলেন সিভি আনন্দ বোসে, তারপরে সম্পর্ক যাকে বলে আদায় কাঁচকলায় পৌঁছে গেছিল। আজকে কিন্তু শতরূপাতে দেখা গেল সৌজন্য একটা বাতাবরণের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।
না এইরকম সৌজন্যটা তো কম্পালসারি। আজকে রাজ্যপালের সোয়ারিং ইন হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা বাধ্যতামূলক। কিন্তু যাই হোক, ট্র্যাক রেকর্ডের কথা কৃষাণু বলছিল তো আমি হাসছিলাম, আর তুমিও অর্ধেক কথা বলে দিলে শুভ্রজিৎ। নতুন রাজ্যপাল আসে, নতুন মুখ্যমন্ত্রীর সোয়ারিং ইন হয়, সেটা সময় বলবে, আর হয়তো 50 কি 55 দিন বাকি আছে। কিন্তু ট্র্যাক রেকর্ডের কথাই যখন বলতে হয় তখন তোমার মনে থাকবে বেচারা কেশরীনাথ ত্রিপাঠী, বুড়ো ভদ্রলোক, কোনোদিন তাকে আমি জোরে কথা বলতে শুনিনি। মুখ্যমন্ত্রী একদিন হন্তদন্ত হয়ে একটা হন্তদন্ত হয়ে বেরিয়ে, মানে বয়স্ক ভদ্রলোক আমি সেটাই বলছি, হন্তদন্ত হয়ে বেরিয়ে বলে অপমান করেছে, ভীষণ আমাকে এমন এমন কথা বলেছে, সেই নিয়ে প্রেস কনফারেন্স হয়ে গেল। অথচ রাজ্যপাল জোরে কোনোদিনও কথা বলতে, মানে কেশরীনাথ ত্রিপাঠী। ধানকারজি, তাকে তো এমন গালাগালি, এমন মানে অশ্লীল কথাবার্তা বলে টলে, উঠা লিজিয়ে, অমুক লিজিয়ে, তমুক লিজিয়ে, তাকে আমরা ভাইস প্রেসিডেন্ট করলাম, তাকে নিয়েও সমস্যা। তারপরেও তার মুখ্যমন্ত্রীর মন্ত্রীরা, অন্যান্য মন্ত্রীরা তাকে, কিন্তু উপরাষ্ট্রপতির পদ থেকে কোন অজ্ঞাত কারণে জগদীপ ধনখড় ইস্তফা দিলেন সেটাও কিন্তু রহস্যে মোড়া এখনো পর্যন্ত। সেটা আলাদা কথা। আমি বলছি রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী এবং তার দলবল কি রকম ভাবে অপমান করেছিল, এবং এই সদ্য রিটায়ার বা রেজিগনেশন দেওয়া যিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস, ওনাকে তো মানে চরিত্র হনন পর্যন্ত করতে ছাড়েনি, অথচ প্রথম দিন তাকে একেবারে ধরে বেঁধে হাতে খড়ি করানো হলো। এখন সৌজন্যমূলক কথাবার্তা হচ্ছে, কতদিন এই মিষ্টতা বা থাকবে সেটা তো আমরা জানি না। ওই যে কৃষাণু বলে ট্র্যাক রেকর্ড তো তার আগের এগোবে না, এরকমই থাকবে, কারণ মুখ্যমন্ত্রীর স্বভাবটাই এইরকম। মানে দুদিন আগে তুমি নিজেই দেখালে, দুদিন আগে এমন ভাষায় ইনকামিং রাজ্যপালকে অ্যাটাক করলো। এই রাজ্যপাল কিন্তু বাংলা বোঝেন, বাংলার সিস্টেম বোঝেন এবং বাঙালিদের ভালো করে চেনেন, তো সেজন্য এবার একটু হাতে খড়ি করানো অন্তত খুব মুশকিল হবে। বেশ, এবার এই রাজ্যপালের কথা বলছিলাম, এখান থেকে একবার বিদায়ী রাজ্যপালের দিকে চলে যাই। তিনি দুদিন আগে বলছেন যে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, মুখ্যমন্ত্রী যখন কিছু বলেছেন তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। গুড বাই জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী, মন্তব্য করেছিলেন বিদায়ী রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর অবিচারের অভিযোগ নিয়ে মুখ খুলে বিদায়ী রাজ্যপাল ঠিক বলেছিলেনটা কি, আমি দর্শকদের মনে করাবো, তারপরে আমি মধুজা সেন রায়ের কাছে আসছি। দেখুন, এই মুহূর্তে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখোমুখি। স্যার, after serving as a governor, how do you define yourself today? I'm very satisfied. That satisfaction comes from the affection which I received from the people of Bengal. Sir, your resignation came quite suddenly. What is the reason behind it? See, there is no time factor in a process like resignation. For every entry, there is an exit. The rules of the game means knowing when to stop the game. I served 40 months as Governor of West Bengal. A stage came which prompted me, my conscience, to decide this is the time to resign and bid goodbye. Before election, is there any political pressure? As Governor, I kept myself immune from politics. So political pressure does not matter to me or does not affect me. But speculation roaming around that there was a pressure that led to your resignation. I thought the time is ripe for me to say goodbye. So Mamata Banerjee also said that the development is very unfair, and what would you say? See, my esteemed constitutional colleague, the Chief Minister, has got access to information on her own. So I cannot verify that. When she makes a statement, she would have a reason for saying that. I listened, I heard the statement, I have no comments. She came to meet you yesterday. What did she say? She used to come and meet me. We had a very cordial relation, excellent professional relation. Since I am leaving, quite in the great tradition of the Bengali culture, she thought she should come and meet me and bid goodbye. That is what happened. Sir, during your tenure, we have seen that your relation with the state government was very sweet and sour. And now, after leaving Raj Bhavan, you are staying state government's guest house. What would you say? That shows the sweet and sour relation has become sweet and sweet relation. Will you return here to cast your vote? Definitely I'll come
and cast my vote here in Chavarangi. There is speculation that there is any tussle between you and opposition leader Shubhendu Adhikari. I have a good relation with this leader of opposition. এটা হচ্ছে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সেদিনের বক্তব্য। তার আগের দিন একেবারে ধর্ণা প্রত্যাহার করার পর সঙ্গে সঙ্গে তিনি রাজ্যপালের কাছে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন। তারপরে রাজ্যপালের এটা বক্তব্য। সেই দিন সৌজন্য সাক্ষাৎ করে বেরিয়ে এসে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, 5 ইয়ার্স টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কালকে চলে যাচ্ছেন, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি শিষ্টাচার হিসেবে। আমি তার কামনা করে আমার আমি ওনাকে বলে এসেছি এবং আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। দেখুন, বাংলায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। অন্তত বিদায়ী বেলায়, একেবারে শেষ বেলায় এসে মধুজা এইটা বিদায়ী রাজ্যপাল বলছেন যে সুইট অ্যান্ড সাওয়ার নয়, সম্পর্কটা সুইট অ্যান্ড সুইট। হ্যাঁ, আসলে তো সুইট অ্যান্ড সুইটই হওয়ার কথা ছিল। সুইট অ্যান্ড শাওয়ার কেন হয়েছে, কী কারণে হয়েছে, সে তো ওনারা সবচেয়ে ভালো বলতে পারবেন। দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে না রাজ্যপাল দের নিয়ে বর্তমানে একটা অদ্ভুত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রাজ্যপালকে কোথাও কোথাও দাঁড়িয়ে একদম সাংবিধানিক পোস্ট একটা, কোথাও কোথাও দাঁড়িয়ে কখনো কখনো আমরা মনে করছি, মানে দেখতে পাচ্ছি যে বিরোধী দল বলছে যে রাজ্যপালের পক্ষে লড়ে যাচ্ছেন পুরো, কখনো রাজ্যপালের ঘোরতর সমালোচনায় পশ্চিমবঙ্গ সরকারের শাসক দল। একটা অদ্ভুত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে আমার একটাই কথা, সেটা হচ্ছে যে এই যে রাজ্যপাল বদল হলো, কেন বদল হলো এই টার্ম কমপ্লিট হওয়ার আগে, এই প্রশ্ন তো থাকবেই। এই টার্ম বদল হওয়ার আগে রাজ্যপাল কেন হচ্ছে যে বদল হয়ে গেলেন, এই প্রশ্ন তো রাখতেই হবে। কী বাধ্যবাধকতা থেকে ওনাকে নির্দেশ দেওয়া হলো যে উনি রেজিগনেশন দেবেন? এই প্রশ্নটাই আসল প্রশ্ন এবং ওই বাধ্যবাধকতাটুকুই আসলে মানুষের জানার বিষয়। এছাড়া আর অন্য কিছু জানার বিষয় নয়। তার কারণ রাজ্যপালের ক্ষমতা কতটা সংবিধান দিয়েছে এ সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল, সবাই সচেতন। তাই আমার মনে হয় যে আপাতত ওইটুকুই জানার যে কিসের জন্য রাজ্যপাল বদল হলেন। দেখুন, একটা বিষয় হচ্ছে যে বিটুইন দ্য লাইন্স কি রয়েছে সেটা তো আমাদের পক্ষে এখনই জানা সম্ভব নয়। আমি বলছি রবীন্দ্রনাথবাবু, রাজ্যপাল ঠিক সঠিক কোন কারণে ইস্তফা দিলেন সেটা যেমন রহস্যাবৃত, পাশাপাশি এটাও রহস্যাবৃত যে একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের। মুখ্যমন্ত্রী তো রাজভবনে যাবেন না পর্যন্ত এই কথা একটা সময় বলেছিলেন। তারপরে সম্পর্কটা যে মধুরেণ সমাপয়েত কিভাবে হলো, এটাও কিন্তু রহস্য। দেখুন, আসল ব্যাপার রাজ্যপাল ব্যক্তি নন, রাজ্যপালের পদটা। রাজ্যপালের পদ একটা খুব ক্রিটিক্যাল জাংচারে আছে, মানে তিনি মানে সেন্টার এবং স্টেট এই দুয়ের মধ্যে একটা ক্রিটিক্যাল জাংচারে আছেন, যেখানে বেসিক্যালি উনি কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণভাবে তার কিন্তু কোনো ভূমিকা থাকে না, যখন নর্মালি যেমন এতদিন পর্যন্ত চলছে, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বা তৃণমূল সরকারে আছে। কিন্তু যদি কোনো সংকট মুহূর্ত আসে, ক্রাইসিস মোমেন্ট আসে, যেখানে গিয়ে রাজ্যের বিধানসভা থাকছে না, এই রকম পরিস্থিতি যদি হয়ে যায়, বা নির্বাচনের সময় যদি এমন কোনো জায়গায় যায় যেখানে কেয়ারটেকার সরকার থাকছে না, তখন কিন্তু রাজ্যপালের পোস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং রাষ্ট্রপতি শাসন দিকে ইঙ্গিত করতে চাইছেন। এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, 70 লাখ অ্যাডজুডিকেশনের মানে আন্ডার অ্যাডজুডিকেশন এবং প্লাস সংখ্যাটা আমি একটু সংশোধন করে দিই যে এটা 63 লাখের মতন ছিল, তারপরে 10 লাখ আরো স্বয়ং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি 50-এর আশেপাশে 50-এ দাঁড়িয়েছে। কিন্তু ফর্ম 6 তো অ্যাপ্লাই করেছে অন্তত 63 লাখ যারা বাতিল হয়েছে তাদের মধ্যে অন্তত 10% করেছে, তাদেরটাও তো আন্ডার। কারণ 100 বারবারই মাথায় রাখতে হবে, 142 ধারা ইনভোক করে সুপ্রিম কোর্ট কিন্তু এই দায়িত্ব নিয়েছেন। অস্বাভাবিক কেন্দ্র মানে ইলেকশন কমিশনের দায়িত্ব সুপ্রিম কোর্ট নিতে পারে না, নিয়েছেন 142 ধারা, যেখানে বলেছেন ফর ডুইং কমপ্লিট জাস্টিস টু দ্য ইনক্লুশন অফ ভোটার্স। তো ইনক্লুশন অফ ভোটার্স না করে
কি করে ভোটটা হতে পারে? আমি তো এইটা আমার মাথায় কিছুদিন রাষ্ট্রবিজ্ঞানের দীর্ঘদিনের অধ্যাপক হিসেবে আমি বুঝতে পারছি না। আবার তারপর তারা একটা ট্রাইব্যুনালের কথা বলেছেন, কারণ কোনো এক্সিকিউটিভের কাছে যেতে পারবে না, অর্থাৎ যত কেস আছে আবার ট্রাইব্যুনাল করবে। তাদের কেসটা এবার সমাধান হবে কি করে? কারণ এই সময়ের মধ্যে 7ই মের মধ্যে এই সমস্ত সমাধান না হলে কি হবে কেউ জানে না। কিন্তু আমি বিভিন্ন দলের স্পোক্সপারসনদের জিজ্ঞেস করছি, তারাও জানেন না। সুপ্রিম কোর্টের বক্তব্যও আমরা বুঝতে পারছি না, ইলেকশন কমিশনের কিছু বলছে না। তাহলে কি অবস্থায় দাঁড়াবে এবং সেখানে রাজ্যপালের রোল কি রকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। হ্যাঁ, আমি একেবারে নিঃসন্দেহে, যেহেতু একটা দিকে ইঙ্গিত করলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা থাকতে পারে, সেই কারণে রাজ্যপাল মানে সিবি আনন্দ বোসকে সরানো হয়েছে এবং RN রবিকে আনা হয়েছে, এইটা একটা সম্ভাবনার দিকে অধ্যাপক ইঙ্গিত করতে চাইলেন। আমি নিঃসন্দেহে সদর উপাধিতার উত্তর দিতে পারবেন, কিন্তু আমি এখানে একবার দর্শকদের মনে করাবো যে আক্রমণ করতে গিয়ে একটা সময় কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় রাজ্যপালকে উদ্দেশ্য করে। দেখুন, ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। রাস্তায় গিয়ে দেখা করব, কিন্তু রাজভবনে গিয়ে আপনার পাশে আমি বসবো না। একটা সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন, ধর্ণা প্রত্যাহারের পর প্রথম তিনি গেলেন কিন্তু সেই রাজ্যপালের মানে বিদায়ী রাজ্যপালের কাছে, এবং তার থাকার ব্যবস্থা সরকারের তরফে গেস্ট হাউসে করা হলো। আমি জানি না কি রহস্য রয়েছে, আমাদের সঙ্গে অতিথিরা হয়তো আরো একটু বেশি ব্যাখ্যা করতে পারবেন। এইটা কিন্তু রহস্য, যেভাবে ধারাবাহিকভাবে কার্যত আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিদায়ী রাজ্যপালকে। আমি কিছুক্ষণ আগে পরপর সেই বক্তব্যগুলো আপনাদের দেখিয়েছি। তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আক্রমণাত্মক হচ্ছেন কেন্দ্রের প্রতি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরানো হয়েছে সিবি আনন্দ বোসকে। সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গেস্ট হাউসের ব্যবস্থা করে দিচ্ছে এবং ধর্ণা মঞ্চ থেকে প্রথম যেখানে যাচ্ছে সেটা হচ্ছে বিদায়ী রাজ্যপালের কাছে। কি রহস্য থাকতে পারে কৃষ্ণমিত? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের লড়াইটা একটা পোস্টের, যেটাকে অনৈতিকভাবে ব্যবহার করতে যাচ্ছে কেন্দ্র সরকার, যেটা একটু আগে রবীন্দ্রনাথ বললেন ক্রিটিক্যাল জাংচারে আছে। রাজ্যপাল রাজ্য সম্পর্ক বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যতে ক্রিটিক্যাল জাংচারে, কিন্তু ক্রিটিক্যাল জাংচারটা তো হওয়ার কথা নয়। রাজ্যপালের হওয়ার কথা হচ্ছে রাজ্যের তরফ থেকে এবং কেন্দ্রের তরফে ফেসিলিটেটরের কাজ করার কথা ছিল। আমাদের সংবিধান প্রণেতারা মানে কি, মানে রাজ্য সরকার যেরকম বলবে সেই অনুযায়ী চলতে হবে, সেইটা ফেসিলিটেটর। কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শতে এক সেকেন্ড ছত্রপতি আসবো আপনার কাছে। সেইভাবে রাজ্যের মন্ত্রিসভার পরামর্শতে রাজ্যপাল চলবেন, এটাই তো কাঙ্ক্ষিত ছিল। এত বছর ধরে এটাই হয়েছে। আজকে বিজেপি শাসিত আজকে 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 এইটা 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 এক এক করে আমি ছত্রপতি আসবো। আমলে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন কংগ্রেসের পাঠানো গুজরাটের রাজ্যপাল সম্পর্কে একের পর এক রাজ্যপাল কি মূল্যায়ন ছিল, এটাই উনি বলতেন। আমরা আজকে যেটা উনি আমাদের উপর ব্যবহার করছেন, এটাই উনি অভিযোগ করতেন কংগ্রেস যখন রাজ্যপাল পাঠিয়েছিল, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন। তার মানে নরেন্দ্র মোদী যেটা করেছেন মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে, সেইটা তোমরা ফলো করছো। আমি ছত্রপতির কাছে আসবো। আমি বলছি এটাও আমার কাছে রহস্য, যেটা বিদায়ী রাজ্যপাল বলছেন, তিনি কি বলেছেন নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য আছে। মানে বিদায়ী রাজ্যপালের অপসারণ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন তার জন্য তার কাছে তথ্য আছে বলে বিশ্বাস করছেন বিদায়ী রাজ্যপাল। আমি বলছি এটাও কিন্তু কি কারণ আছে আমি জানি না, শতরূপা যদি কিছু বলতে পারে। সেই কারণ আমিও জানি না, কারণ বিদায়ী রাজ্যপাল বা রাজ্যপাল যখন ছিলেন, আগামী রাজ্যপাল কাউর স্পোক্সপারসন আমি নই। আমি দুটো জিনিস একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। সিভিক্স যারা মন দিয়ে পড়েছে বা এখন যারা ছাত্রছাত্রী তোমার শো দেখছে, তারা ভালো করেই জানে, তারা হয়তো তৃণমূলের লোকজনকে জ্ঞান দিয়ে দিতে পারে যে রাজ্যপাল হচ্ছে একদম ডাইরেক্ট রাষ্ট্রপতির রিপ্রেজেন্টেটিভ। আমরা আমাদের স্কুলের সময় ওয়াচডগ বলতাম, যেটা রবীন্দ্রনাথ দা বললেন যে এজেন্ট অ্যাকচুয়ালি। কিন্তু আমি আরেকটা জিনিস বলছি যে অবিচার বিজেপির পার্টি অফিস করা হয়েছে, এটা তো তৃণমূল কংগ্রেসই বলে এসেছিল। সুব্রজিৎ, আমি এটাই বলছি যে বারবার যে অবিচারের কথা মুখ্যমন্ত্রী বলছে, আমি মুখ্যমন্ত্রীর কথা টেনেই বলছি, একদম অবিচার হচ্ছে, তাকে চরিত্র হনন পর্যন্ত করা হয়েছে এবং এখনো আমাকে তুমি ওকে কথা বলো সুব্রজিৎ, আমার সময় ওকে চুপ করে রাখলে এখন ও কথা বলে যাচ্ছে। আমি বারবার বলছি
যে এই যে ব্যক্তিগত আক্রমণ এবং রাজ্যপালের অফিস, লোক ভবন, রাজভবনকে পলিটিসাইজ করা এবং অত্যন্ত নিম্ন লেভেলের কথাবার্তা বলা, তাকে চরিত্র বেশ, আমি দুজনকে থামালাম। মধুজা সেন রায়, প্লিজ, দুজনকে থামালাম। সদরপতি আমার নাম মধুজা, সদরপতি আমার নাম মধুজা। সদরপতি মধুজা সেন রায়, রাজ্যপালের বিষয়ে করে না, আমার কথা হচ্ছে সদরপতি, যে প্লিজ, একটু আমাদের- বলতে দিন এবারে, একটু মধুজা সেন রায়। আমাদেরকে ঠিক আছে, হয়ে গেছে। বলছি কি যে এই রাজ্যপাল আসলে একটা নিয়মতান্ত্রিক পদ, তো আমাদের একটু এই জায়গাগুলো সম্পর্কে বোধহয় পরিষ্কার হওয়া দরকার। রাজ্যপাল রাষ্ট্রপতির নির্দেশে চলেন এবং কাদের পরামর্শে কাজ করেন। নির্দেশ আর পরামর্শ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি ভুল হলে রবীন্দ্রনাথ বাবু ধরিয়ে দেবেন আমাকে। সেটা হচ্ছে যে পরামর্শটা থাকে হচ্ছে রাজ্য মন্ত্রিসভার, কিন্তু নির্দেশটা থাকে হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে। আসলে রাজ্যপালের কথা ছিল যে এই মানে সাংবিধানিকভাবে হচ্ছে যে কথা ছিল এই দুটোর মধ্যে কোথাও একটা ব্রিজ করার, সেই কাজটা রাজ্যপাল কতটা করছেন, কিভাবে করছেন, নাকি কেন্দ্রের নির্দেশে পুরোটা সেদিকে ঝুলে থাকছেন। আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রের যে আমাদের সমস্যামূল যে একদম কেন্দ্রমুখী একটা যুক্তরাষ্ট্র, সেই ব্যবস্থায় দাঁড়িয়ে ওনার ভূমিকা কি থাকছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার থেকেও আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের রাজ্যের এই মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে এরকম ব্যবহার কেন করছেন। আসলে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকদিন ধরেই না যা বলছেন তো করতে পারছেন না। ওয়াক অফ নিয়ে পারেননি, SIR নিয়ে বলেছিলেন বেঁচে থাকতে হতে দেবেন না। এখন দাঁড়িয়ে উনি বেশ কিছুটা বিভ্রান্ত, দিশাহীন, তাই জন্য এরকম রবীন্দ্রনাথ ভট্টাচার্য। হ্যাঁ, দেখুন, মূল ব্যাপারটা আমি বলি যে সাধারণ সময়ে যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রাজ্য সরকারের রয়েছে, রাজ্য সরকারের পরামর্শ অনুসারে গভর্নর চলতে বাধ্য। কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন আসে তিনি রাষ্ট্রপতির নির্দেশ নেবেন, রাষ্ট্রপতি কিন্তু, আমি ঠিক এক্স্যাক্টলি, হি শ্যাল অ্যাবাইড বাই দ্য অ্যাডভাইস অফ দ্য ক্যাবিনেট, এইটা 72 না 74 না 75 ধারায় বলা আছে। সুতরাং সেই ধারা অনুযায়ী তিনি যে কোনো নির্দেশ, সুতরাং সেই অনুযায়ী তিনি কিন্তু ক্যাবিনেট, সেন্ট্রাল ক্যাবিনেটের পরামর্শ অনুসারেই চলবেন। এবং সেইটা যদি ক্রাইসিস মোমেন্ট আসে, যেখানে সংখ্যাগরিষ্ঠতার প্রশ্ন নেই, যেখানে বিধানসভা এক্সপায়ারি হয়ে যাচ্ছে, এইরকম কোনো একটা সিচুয়েশন হচ্ছে, তখন কিন্তু তার ভূমিকাটা একদমই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এবং সেই কারণে এই যে মুখ্যমন্ত্রী অ্যাটাক করছেন আবার ভালোবাসছেন, এই ভালোবাসা বা অ্যাটাক করাটা মাথায় রাখবেন, পদ কিভাবে কাজ করছে তার উপর নির্ভর বেশ, এইবারে নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক আগামী দিনে কোন খাতে বইবে, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে আমাদের। আমি আপাতত আলোচনা এখানে শেষ করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।